জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর, চারপাশে কি ঘটছে এই মুহূর্তে সবকিছু নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছি আমি শামীমা রহমান শাম্মী। শীঘ্রই দেশে ফেরার কথা জানালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বললেন সরাসরি দেখা হবে দেশবাসীর সাথে। রাজশাহী মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনে ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন তিনি। দীর্ঘ 17 বছর পর রাজশাহীতে মহানগর বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন হলো। সম্মেলন ঘিরে নেতাকর্মীদের মাঝে ছিল উচ্ছ্বাস, উদ্দীপনা। রোববার সকাল থেকেই বিভিন্ন থানা, ওয়ার্ড ও মহল্লা থেকে ব্যানার, ফেস্টুন ও পতাকা নিয়ে দলে দলে দরগাপাড়ার কেন্দ্রীয় ঈদগাহ সংলগ্ন রাস্তার সম্মেলন স্থলে জড়ো হন নেতাকর্মীরা। সম্মেলনে নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, আগামীর নির্বাচন হবে জনগণের অধিকার নিশ্চিতের। ফারাক্কা বাঁধের কারণে রাজশাহী মরুভূমিতে রূপ নিচ্ছে পানির ন্যায্য হিস্সার দাবিতে প্রয়োজনে আন্তর্জাতিক আদালত ও জাতিসংঘে যাওয়ার কথাও বলেন তিনি। একই সঙ্গে জনগণের আস্থা ধরে রাখতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকতে বললেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। পদ্মা নদীর পানির অভাবে কিভাবে চারিদিকে মরুভূমি হয়ে যাচ্ছে ধীরে ধীরে। প্রিয় ভাই বোনেরা, আমাদেরকে চেষ্টা করতে হবে। আমরা আন্তর্জাতিক আদালতে যাব দরকার হলে, আমরা জাতিসংঘে যাব দরকার হলে, আমাদের পানির হিস্সা বের করে নিয়ে আসতে হবে, শুধু নির্বাচনী ব্যবস্থা নয়। আমরা দেখেছি বিচার ব্যবস্থাকে কিভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে। আমরা দেখেছি সেই সময় কিভাবে আইন শৃঙ্খলা বাহিনীকে রাজনীতিকরণ করার মাধ্যমে আইন শৃঙ্খলা বাহিনীকে ধ্বংস করে দেওয়া হয়েছিল। ইনশাল্লাহ অতি শীঘ্র আপনাদের সামনে সামনাসামনি সরাসরি দেখা হবে। কোনোভাবে আর যাতে ফ্যাসিবাদ সৃষ্টি না হয় সেভাবে রাষ্ট্র পরিচালনার আহ্বান জানালেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আমরা বিএনপি পরিবার আয়োজিত আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে এই কথা বলেন তিনি। বলেন, মানসিক ও সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে মানবিক রাষ্ট্র তৈরি হবে না। বিগত 16 বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে যারা নিহত ও আহত হয়েছেন তারাও জাতীয় বীর উল্লেখ করে তিনি বলেন, এখনও জুলাই শহীদদের তালিকা সম্পূর্ণ না পাওয়া দুর্ভাগ্যর। পরে গণ অভ্যুত্থানে আহত ও অসুস্থদের চিকিৎসা সহায়তা দেওয়া হয়। যে সেই স্বৈরাচারের দাম্ভিক আচরণ আমরা যতই দেখব, আমাদের মনে হবে যেন আমরা ভবিষ্যতে এরকম কোন রকমের ফ্যাসিবাদের উৎপত্তি না হতে দিই, সেভাবেই যেন আমরা রাষ্ট্র ব্যবস্থাটা পরিচালিত করি। 3 দিনের রাষ্ট্রীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস। মঙ্গলবার দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বৈঠকের কথা রয়েছে তাদের এই বৈঠকের আলোচনার অন্যতম এজেন্ডায় রয়েছে জনশক্তি রপ্তানি ও বিনিয়োগ বাড়ানো। এছাড়াও বাণিজ্য, জ্বালানি, হালাল অর্থনীতি ও রোহিঙ্গা প্রত্যাবাসন নিয়েও আলোচনা হবে। প্রধান উপদেষ্টার এই সফরে দুই দেশের মধ্যে 5টি সমঝোতা স্মারক সই হওয়ার কথা রয়েছে। এদিকে 10 বছর পর নিজ দেশের সরকার প্রধানের সফর ঘিরে আশার আলো দেখছেন দেশটিতে থাকা প্রবাসীরা। প্রতিরক্ষা সহযোগিতা, জ্বালানি বিষয়ক সহযোগিতা, ব্যবসায়িক কাউন্সিল গঠন এফবিসিসিআই এবং এনসিসিআইএম এর মধ্যে, তাছাড়া বিএমসিসিআই ও মালয়েশীয় প্রতিষ্ঠান MIMOS মিমোস এর মধ্যে সহযোগিতা স্মারক, সর্বমোট 5টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়াও দুদেশের মধ্যে হালাল ইকোসিস্টেম, উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট 3টি নোট বিনিময় অর্থাৎ এক্সচেঞ্জ অফ নোটস হওয়ার সম্ভাবনা রয়েছে। মালয়েশিয়ার সাথে যে আমাদের সুসম্পর্ক আছে সেটা একটা নতুন উচ্চতায় অধিষ্ঠ হবে। এইটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট এবং সামনে আমরা মনে করছি যে, এবং ওইখানে আমাদের আনঅফিসিয়াল হিসাবে প্রায় 15 লক্ষ বাংলাদেশি থাকেন, তাদের পাসপোর্টের কিছু সমস্যা হয়, সেগুলো এই সফরে এই বিষয়ে মানে ইট উইল বি লুক ইনটু। এবং আমরা এখন যেটা এমফাসিস দিচ্ছি যাতে আমাদের বাংলাদেশ থেকে আরও স্কিল লেবার নেন এবং যারা বাংলাদেশের হয়ে ওইখানে বাংলাদেশ থেকে মালয়েশিয়ান ইউনিভার্সিটিগুলোতে পড়ালেখা করেন, তারাও যেন ওইখানে ওয়ার্ক অপরচুনিটি পান, সেই বিষয়গুলো আমরা চেষ্টা করছি। বর্তমানে দেশে মোট ভোটার 12,61,70,000।
সেখানে নতুন ভোটার 24,38,000-এর বেশি। সকালে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সম্পূরক ভোটার তালিকার খসড়া প্রকাশ করে নির্বাচন কমিশন। দাবি বা আপত্তির জন্য 21 আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন ভোটাররা। 2রা মার্চ আমরা যে ভোটার তালিকা চূড়ান্ত করেছি সেখানে আমাদের ভোটারের সংখ্যা হচ্ছে 12,37,32,274 এবং যারা আমাদের সহোদ্যোগী হয়ে এসে আমাদের সাথে অন্তর্ভুক্ত হয়েছেন তাদের সংখ্যা হচ্ছে এই 2রা মার্চ পর্যন্ত তাদের সংখ্যা হচ্ছেন 45,71,216। যারা পরলোকে গেছেন কর্তনকৃত ভোটারের সংখ্যা হচ্ছে 21,32,590। তাহলে এটা আমাদের যে প্রাপ্ত ভোটার যেটা 45,71,216 থেকে যদি আমরা 21,32,590 বাদ দেই তাহলে আমাদের নতুন করে ভোটার অন্তর্ভুক্তি হচ্ছে 24,38,626। ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন নিয়ে জামায়াতের কোনো আপত্তি নেই বলে জানিয়েছেন জামায়াত ইসলামীর নায়েবে আমির আব্দুল্লাহ মোহাম্মদ তাহির। রোববার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে বৈঠক নির্বাচন নিয়ে আলাপ শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এ সময় তিনি আরও বলেন, রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করলে ভালো হয়। জামায়াত ইসলামী সবসময় নির্বাচনের পক্ষে এবং ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে সেই তারিখের ব্যাপারে জামাতের মৌলিক কোনো আপত্তি নেই। নির্বাচনের আগে মেজর স্টেক হোল্ডার যে পলিটিক্যাল পার্টিগুলো থাকে তাদের সাথে সরকার মত বিনিময় করে, আলাপ করে এবং এক ধরনের সকলে মিলেই একটা পরিবেশে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়। প্রধান উপদেষ্টা যে ডেটে যেভাবে চায় সেই ডেটেই করতে পারতো, কিন্তু আগে একটু আলাপ আলোচনা করলে সেটা সকলের জন্য একটা নিজস্বতার বহিঃপ্রকাশের একটা সুযোগ ছিল। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন ঘিরে পুলিশ বাহিনীর জন্য অন্তত 40,000 বডি ক্যাম কেনার পরিকল্পনা করছে সরকার। প্রধান উপদেষ্টার প্রেস উইং রবিবার এই তথ্য নিশ্চিত করেন। প্রেস উইং জানায় 40,000 বডি ক্যাম কেনার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে। এসব যন্ত্র হাজারো ঝুঁকিপূর্ণ ভোটকেন্দ্রের নিরাপত্তা জোরদার করবে। এজন্য জার্মানি, চীন এবং থাইল্যান্ডের 3টি প্রতিষ্ঠানের সঙ্গে ক্যামেরা সরবরাহের বিষয়ে যোগাযোগ হয়েছে। নির্বাচনের সময় পুলিশ সদস্যরা এই ডিভাইস তাদের সঙ্গে রাখবেন। আসন্ন ভোটের জন্য একটি নির্বাচনী অ্যাপ চালুর পরিকল্পনা রয়েছে। দেশের 10 কোটিরও বেশি ভোটারের জন্য এটি ব্যবহার বান্ধব কিনা তা নিশ্চিত করার নির্দেশনা দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2024 সালের 5 আগস্টের পর লুট হওয়া প্রায় 700 অস্ত্র এখনও উদ্ধার হয়নি বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। রবিবার দুপুরে সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত সরকারি কোর কমিটির বৈঠক শেষে কথা বলেন তিনি। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা প্রয়োজন সব করা হবে। প্রিজাইডিং অফিসারদের সঙ্গে থাকা আনসার সদস্যদের হাতে অস্ত্র সরবরাহের পরিকল্পনা হচ্ছে বলেও জানান তিনি। আমরা কিন্তু আইনের আওতায় ম্যাক্সিমামই কিন্তু নিয়ে আসা হয়েছে এবং এইগুলিরে যেন শাস্তি ভালোভাবে পায় এই জন্য যত ধরনের ব্যবস্থা করার আমরা করব। এবার আমরা আরেকটা জিনিসও করতেছি, অন্যান্য সময়ে আমাদের থাকে না কি জানি বলে ওই প্রিজাইডিং অফিসারের সাথেও কিন্তু আমরা একজন হাতিয়ার সহ আনসার দিয়ে অনেক সময় দেখেন যে প্রিজাইডিং অফিসারে অনেক সময় করে অ্যাটাক করতে যায়। এই জন্য ওনারও আমরা কিন্তু একটা হাতিয়ার সহ ওনার একটা আমরা গার্ড ব্যবস্থা করতেছি। মতবিরোধ ও বর্জনের মধ্যে শেষ হলো আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ ও ডাকসু নির্বাচন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ও ছাত্র সংগঠনগুলোর বৈঠক। আবাসিক হলে ছাত্র রাজনীতি বন্ধ এবং ডাকসু নির্বাচন নিয়ে সক্রিয় 21 সংগঠনকে আমন্ত্রণ জানায় বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৈঠক শুরুর মাত্র 10 মিনিটের মাথায় ছাত্র শিবিরের উপস্থিতিকে কারণ দেখিয়ে সভা বর্জন করে বাম সংগঠনের নেতারা। বৈঠক শেষে এই বয়কটের সমালোচনা করে ছাত্র শিবির সভাপতি বলেন, আওয়ামী বিরোধী আন্দোলনে ষড়যন্ত্র করেছে বাম দলগুলো। রাজনীতি ও শিক্ষার্থীদের মুখোমুখি করা ঠিক হবে না। পরে ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল হাসান রাকিব জানান, অপরাজনীতি বন্ধে সুনির্দিষ্ট রূপরেখা পেশ করেছেন তারা। শিক্ষার্থীদের আবেগকে সম্মান
করেই রাজনীতি করতে চান তারা। এদিকে আবাসিক হলে শিক্ষার্থী বান্ধব পরিবেশ তৈরির জন্য আলোচনা চলছে বলে জানান উপাচার্য। শুরু করব রাজনীতি বন্ধ করার পূর্বে ক্যাম্পাসের শিক্ষক প্রথমত আমাদেরকে সবসময় সহযোগিতা করেছেন। যদি হল দিয়ে শুরু করতে চাই, হল পর্যায়ে তারপর বারবার করে ইসলামী ছাত্র শিবির যারা কিনা 90-এর যে সামাজিক চুক্তি, সেই সামাজিক চুক্তি অর্থাৎ পরিবেশ পরিষদের আন্ডারে একটি নিষিদ্ধ সংগঠন, তারা কিভাবে করে কোনো ধরনের প্রক্রিয়া ছাড়া এই ক্যাম্পাসে নরমালাইজড হয়ে গেল এবং এই ক্যাম্পাসের প্রতিটি প্রোগ্রামে তারা অংশগ্রহণ করছে। আওয়ামী লীগকে ফ্যাসিবাদ না হওয়ার জন্য, তাদের ক্ষমতা থেকে হটানোর জন্য আন্দোলন পরিচালনা করছিল। তখন এই নির্দিষ্ট গ্রুপটা আমাদের সেই আন্দোলনকে ক্রিমিনালাইজ করেছিল। তারা ক্রিমিনালাইজ করে এই আন্দোলনকে সন্ত্রাসী আন্দোলন আখ্যা দিয়ে 14 সালে আওয়ামী লীগকে এম্পাওয়ার করেছে এবং আওয়ামী লীগকে ফ্যাসিবাদ হইতে লং টার্মে এম্পাওয়ার করেছিল। গেস্টরুম, গণরুম কালচার, ছাত্র রাজনীতি কোনো কিছু যেন না থাকে, সেই বিষয়গুলো আমরা তুলে ধরেছি। ঠিক একইভাবে আমরা স্পষ্টভাবে আমরা তাদের নিকট অনুরোধ জানিয়েছি যেন শুধুমাত্র ছাত্র সংগঠনগুলোর মাঝেই নয়, তারা যেন জেনারেল স্টুডেন্টদের কাছ থেকেও যেন কিছু মতামত যেন নেয়। যে হলে ছাত্র রাজনীতি বন্ধ করার পূর্বে ক্যাম্পাসের শিক্ষক রাজনীতি বন্ধ করতে হবে এবং একই সাথে বিগত সময়ে যারা নীল দলের নামে এই আওয়ামী ফ্যাসিবাদকে দীর্ঘ 16 বছর বাংলাদেশে টিকে থাকতে সহযোগিতা করেছে, তাদের রাজনীতি বন্ধ করতে হবে। এই ক্যাম্পাসে অন্তত যদি হল দিয়ে শুরু করতে চাই, হল পর্যায়ে তারপর সম্ভব হলে ক্যাম্পাস পর্যায়ে আমরা রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, শিক্ষার্থী বান্ধব রাজনীতির রূপটা কেমন হওয়া উচিত, এটা আমরা এই আলোচনাটা আমরা শুরু করেছি। এবং এটি খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে এই কারণে যে আমাদের সামনে ডাকসু নির্বাচন আছে। আমরা সবাই মিলে আপনাদের সহযোগিতায় মাঠে নেমেছি। জাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রশাসন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী 11 সেপ্টেম্বর জাকসু নির্বাচন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের সিনেট হলে প্রক্টর অধ্যাপক AKM রাশেদুল আলম জাকসু নির্বাচনের বিস্তারিত তফসিল ঘোষণা করেন। এ সময় জানানো হয়, দ্রুতই খসড়া ভোটার তালিকা ও খসড়া আচরণবিধি প্রকাশ করা হবে। সেই সঙ্গে আগামী 18 ও 19 আগস্ট সকাল থেকে বিকেল পর্যন্ত সংগ্রহ করা যাবে মনোনয়নপত্র। এরপর 21 থেকে 24 আগস্ট পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করে 25 আগস্ট খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। এছাড়া 28 আগস্ট মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন নির্ধারণ করা হয়েছে। আর 29 আগস্ট প্রকাশ করা হবে চূড়ান্ত প্রার্থী তালিকা। জাকসু নির্বাচনের প্রচারণা চলবে 9 সেপ্টেম্বর পর্যন্ত। 1972 সালে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ প্রতিষ্ঠিত হয়। সবশেষ 1992 সালে অনুষ্ঠিত হয় জাকসু নির্বাচন। একজন আমাদের সাংবাদিক সমিতির সভাপতি 11/9/2025 বৃহস্পতিবার সকাল 9টা থেকে বিকেল 5টা পর্যন্ত ভোট গণনা ও ফলাফল ঘোষণা স্থান হচ্ছে সিনেট হল। এই কক্ষটিতেই ফলাফল ঘোষণা করা হবে এবং ভোট গণনা শুরুর প্রতি 2 ঘন্টা অন্তর অন্তর ফলাফলের আপডেট নির্বাচন কমিশন থেকে প্রকাশ করা হবে। সামনে নির্বাচন থাকায় এখনই বড় বিনিয়োগ আসবে না বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। রোববার দুপুরে সিপিডি আয়োজিত অন্তর্বর্তী সরকারের 365 দিন বিষয়ক সেমিনারে গভর্নর আরও বলেন, ইন্টারনেট ও স্মার্টফোনের দাম না কমলে ডিজিটাল লেনদেন বড় পরিসরে চালু সম্ভব নয়। এ সময় সিপিডি নির্বাহী পরিচালক ফাহমিদা খাতুন বলেন, অন্তর্বর্তী সরকারের 1 বছরে অর্থনীতি রক্ষা করা গেলেও কাঙ্ক্ষিত মূল্যস্ফীতি কমেনি। এছাড়া লক্ষ্যমাত্রা অনুযায়ী আসছে না রাজস্ব। সব মিলিয়ে মানুষের জীবন জীবিকায় আসেনি স্বস্তি। অভ্যন্তরীণ অর্থনীতি তো বাংলাদেশের মূল শক্তি, সেই জায়গাটাতে এখনো অনেক কিছু আমাদের করার আছে। কিছু কিছু জায়গায় আমরা দেখছি যে প্রবণতাগুলি ইতিবাচক, কিন্তু সেই ইতিবাচক প্রবণতাকে বিনিয়োগের চাঞ্চল্যে পরিণত করে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে সাধারণ মানুষের জীবন মানের উন্নতির যে চ্যালেঞ্জটা, সেই চ্যালেঞ্জটা কিন্তু এখনো অব্যাহত আছে। বিগত 1 বছরে অন্তর্বর্তীকালীন সরকার অনেক ধরনের উদ্যোগ নিয়েছে। আমরা দেখেছি যে 11টা সংস্কার কমিশন হয়েছে, অনেক কথা বলা হয়েছে, কিন্তু সেখানেও অগ্রগতি হয়নি। অনেক সময় এগুলোর মধ্যে গেছে, কিন্তু আসলে মূল জায়গা যে মানুষের জীবন জীবিকার উপরে যে একটা প্রভাব পড়েছে, সেইটা থেকে আসলে মানুষকে স্বস্তি দেওয়া, সেখানে কিন্তু সত্যিকার অর্থে আমরা তেমন একটা উদ্যোগ দেখতে পাইনি। আমি এখনো আশাবাদী যে আমাদের ইনফ্লেশন কমে আসবে
আমরা হয়তো 5-এর নিচে চলে যেতে পারবো বা এই ফিস্কেলের শেষের দিকে। এটা আমাদের প্রত্যাশা। আমাদেরকে স্টেবিলিটিটা আনতে হবে। আমাদের স্টেবিলিটি আর্থিক খাতে কেবল এসেছে, রাজনৈতিক খাতে তো এখনো আসে নাই, সিকিউরিটি সিচুয়েশনে তো এখনো আসছে। সবকিছু মিলিয়ে এখনই কেউ বিনিয়োগে ঝাঁপিয়ে পড়বে এই প্রত্যাশা যদি কারো থাকে, আমি বলি সেটা কালকে সামনে ইলেকশন, এই মুহূর্তে হয়তো বড় কেউ বিনিয়োগকারী আসতে চাইবে না, বিদেশি বিনিয়োগকারীরা আসতে চাইবে না, যে পরবর্তী সরকার যদি চেঞ্জ করে ফেলে বা কিছু করে, স্টক টু দ্য নেক্সট পার্সন। এটা স্বাভাবিক একটা। নিউমোরিং, লালদিয়া ও বে টার্মিনাল তিনটিতেই ডিসেম্বরের অপারেটর নিয়োগে চুক্তি করা হবে বলে জানিয়েছেন বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। রোববার বিকেলে চট্টগ্রাম বন্দরের শিপিং অ্যান্ড লজিস্টিক অনলাইন ডেস্ক উদ্বোধন অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় একাধিক স্থাপনা পরিদর্শন করেন বিডার নির্বাহী চেয়ারম্যান। বলেন, আগামীতে নতুন সরকার এসে যাতে বেকায়দায় না পড়ে সেজন্য সরকার দ্রুতই চুক্তি করতে চায়। এছাড়া চট্টগ্রাম বন্দরের কার্যক্রম যত বেশি অটোমেটেড হবে তত বেশি পণ্য খালাসে সময় কম লাগবে ও হয়রানি আর দুর্নীতি কমবে বলেও জানান তিনি। ইন্টারন্যাশনাল একটা টেন্ডারিং করার একটা আরএফপি প্রসেস চলছে, আপনারা জানেন। আমাদের ইচ্ছা আছে এই বছরের শেষ নাগাদ সবগুলা পোর্টের ক্ষেত্রেই এনসিটি, লালদিয়া এবং বে টার্মিনাল এই তিনটার ক্ষেত্রেই প্রথম অপারেটরটাকে অ্যাটলিস্ট অ্যাপয়েন্ট করে দিয়ে যাওয়া। হ্যারাসমেন্ট যেটা হয় অনেক সময়, সেটাও সিগনিফিকেন্টলি কমে আসবে, বিকজ আপনার আসলে কারোর সাথে ইন্টারাক্ট করতে হচ্ছে না, আপনি একটা সফটওয়্যারের সাথে একটা বাটন ক্লিক করে পেমেন্টটা করে দিচ্ছেন। সো এটাও আমাদের জন্য, আমার কাছে মনে হয় করাপশন ইন্ডেক্সেও আমাদের একটা সিগনিফিকেন্ট ইমপ্রুভমেন্ট আসবে। একই সাথে আমরা দেখব যে টোটাল সময়টাও অনেক কম লাগছে। তথ্য গোপন করে করদাতা শূন্য রিটার্ন জমা দিলে তা আইনত দণ্ডনীয় অপরাধ। এজন্য সর্বোচ্চ 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে। রোববার সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়ে এনবিআর বলছে, করদাতার প্রকৃত আয়, ব্যয়, সম্পদ ও দায় প্রদর্শন না করে এর কোনো একটি শূন্য অথবা সবকটি তথ্য শূন্য হিসেবে প্রদর্শন করলে তা সম্পূর্ণ বেআইনি ও ফৌজদারি অপরাধ। করদাতার জমা দেওয়া আয়কর রিটার্নে তার আয়, ব্যয়, সম্পদ ও দায় সম্পর্কিত সঠিক তথ্য প্রদর্শন না করে মিথ্যা বা অসত্য তথ্য প্রদান করলে বর্তমান আয়কর আইনের 312 ও 313 ধারা অনুসারে করদাতাকে 5 বছর পর্যন্ত কারাদণ্ডের বিধান রয়েছে বলে উল্লেখ করা হয় বিজ্ঞপ্তিতে। এতে আরও বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে জিরো রিটার্ন দাখিল বিষয়ক কতিপয় ভ্রান্ত ধারণা প্রসূত পোস্ট এনবিআর এর নজরে এসেছে। 1 জুলাই থেকে 30 নভেম্বর পর্যন্ত ব্যক্তি শ্রেণীর করদাতারা বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেন, যেখানে সারা বছরের আয় ব্যয় তথ্য দিতে হয়। আল আরাফা ইসলামী ব্যাংকের চাকরিচ্যুত 547 কর্মকর্তাদের ওপর হামলার বিচার দাবি করেছেন ভুক্তভোগীরা। একই সঙ্গে তারা ব্যাংকের পরিচালনা পর্ষদ বাতিলের দাবি জানিয়েছেন। রোববার সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গেল 7 আগস্ট আল আরাফা ইসলামী ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে চাকরিচ্যুতদের শান্তিপূর্ণ আন্দোলনে ব্যাংক কর্তৃপক্ষের মদতে অর্ধশত নিরাপত্তাকর্মী হামলা চালায়। এতে অন্তত 20 জন আহত হন। বক্তারা আরও দাবি করেন, এই ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ উল্টোবাদী হয়ে আন্দোলনকারীদের নামে মিথ্যা মামলা দায়ের করেছে। অবিলম্বে এই ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন বক্তারা। এর আগে গেল 20 জুলাই ব্যাংকের বিভিন্ন শাখা ও উপশাখার 547 কর্মকর্তাকে আলাদা ইমেইলের মাধ্যমে চাকরিচ্যুত করে আল আরাফা ইসলামী ব্যাংক। 6টি বেসরকারি ব্যাংক থেকে চাকরিচ্যুতির প্রতিবাদে চট্টগ্রামের পটিয়ায় বিক্ষোভ কর্মসূচি পালন করে ভুক্তভোগীরা। বিক্ষোভের মুখে প্রায় 5 ঘন্টা বন্ধ থাকে পটিয়া উপজেলার অন্তত 20টি ব্যাংকের কার্যক্রম। রোববার সকাল থেকে চট্টগ্রামের পটিয়ার সড়কে নামে বিক্ষুব্ধরা অবরুদ্ধ করে রাখেন উপজেলার 6টি সরকারি ও 14টি বেসরকারি ব্যাংকের শাখা ও এটিএম বুথ। শিল্প গ্রুপ এস আলমের নিয়ন্ত্রণে থাকা এসব ব্যাংক থেকে চাকরি হারিয়ে অনিশ্চয়তায় দিন পার করছেন দক্ষিণ চট্টগ্রামের অন্তত 5,000 ব্যক্তি। দীর্ঘ সময় ব্যাংক বন্ধ থাকায় দুর্ভোগে পড়েন গ্রাহকরা। বৈষম্য ও বঞ্চনার অভিযোগ তুলে চাকরি ফিরে পেতে দীর্ঘদিন চেষ্টা করেও কাজ না হওয়ায় আন্দোলনে নেমেছিল বলে দাবি করেন তারা। পরে প্রশাসনের আশ্বাসে কর্মসূচি প্রত্যাহার হলে বেলা 1টা থেকে স্বাভাবিক হয় ব্যাংকিং কার্যক্রম।
জুলাই গণ অভ্যুত্থানের সময় রাজধানীর বনশ্রীতে ২ জনকে হত্যা ও কার্নিশে ঝুলে থাকা এক যুবককে গুলি করার মামলায় আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। একই সঙ্গে সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ এই মামলায় পলাতক ৪ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। গেল বৃহস্পতিবার প্রসিকিউশন এই মামলার আনুষ্ঠানিক অভিযোগ ট্রাইব্যুনালে দাখিল করে। প্রসিকিউটর গাজী মনোয়ার হোসাইন তামিম এই মামলার সুনির্দিষ্ট ৩টি অভিযোগ তুলে ধরেন। এতে বলা হয় ১৯ জুলাই মোহাম্মদ নাদিম নামের একজনকে গুলি করে হত্যা করে পুলিশ। একই দিন মায়া ইসলাম নামে আরও এক নারী পুলিশের গুলিতে মারা যান। এ সময় তারা ৬ বছরের নাতির মাথায় গুলি লাগে। এছাড়া বনশ্রীতে ওই দিন পুলিশের গুলি থেকে বাঁচতে কার্নিশে ঝুলে থাকা আমির হোসেন নামে এক যুবককে গুলি করার অভিযোগও আনা হয় ৫ আসামির বিরুদ্ধে। মাননীয় ট্রাইব্যুনাল ৩টি অভিযোগ আমলে গ্রহণ করেছেন ৫ জন আসামির বিরুদ্ধে। এই ৫ জন আসামির মধ্যে একজন জেল হাজতে আছেন, তাকে আগামী ১৭ তারিখ ট্রাইব্যুনালে হাজির করার জন্য আদেশ দিয়েছেন। বাকি সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান সহ যে ৪ জন আসামি আছেন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন। শুধু প্রশাসন ও সংবাদ মাধ্যমকে দলমুক্ত করলেই হবে না, বরং সব স্তর থেকে সংকীর্ণ রাজনীতি দূর করতে হবে, একথা বলেছেন মন্ত্রিপরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ। রোববার বিকেলে অফিসার্স ক্লাবে জুলাই গণ অভ্যুত্থান দিবস ২০২৫ উপলক্ষে জুলাই গণ অভ্যুত্থানের চেতনায় জাতীয় নির্বাচনে জনপ্রশাসনের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় কথা বলেন তিনি। আলোচনায় অবসরপ্রাপ্ত সচিব ABM আব্দুস সাত্তার বলেন, নির্বাচনের আগেই সরকারি বিভিন্ন পর্যায় থেকে ফ্যাসিস্টদের সরাতে হবে, নইলে তারাই আগামী নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। রাজনৈতিক বিশ্লেষক ডক্টর জাহিদ উর রহমান সরকারি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, সরকারি কর্মকর্তারা ব্যক্তিগত স্বার্থে একত্র হতে পারলেও দেশের স্বার্থে কেন একত্র হতে পারছেন না। তিনি আরো বলেন, জনগণের প্রতিষ্ঠানগুলোকে অতীতে শেখ হাসিনার ক্ষমতায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। শুধু প্রশাসন আর মিডিয়া না, আমাদের সকল পর্যায়ে সকল ক্ষেত্র থেকেই এই সংকীর্ণ রাজনীতিটা বের করে দিতে হবে। বিগত ফ্যাসিস্ট সরকার সুবিধাভোগী দোষর মাস্টারমাইন্ড এখনো প্রশাসনে বহাল আছে। অবশ্যই নির্বাচনের শিডিউল ঘোষণা করার আগে তাদেরকে সরিয়ে দিতে হবে, তা নাহলে তারাই কিন্তু ভেতর থেকে ব্যাখ্যায় করবে, এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবে। আপনাদের মধ্যে এক ধরনের একত্র হওয়ার টেন্ডেন্সি আছে যখন আপনাদের নিজস্ব কিছু স্বার্থ সমস্যাগ্রস্ত হয়। এতে সমস্যা নেই, এটা ঠিক আছে, এটার পক্ষে আছে। আপনারা আপনাদের স্বার্থ দেখার চেষ্টা করবেন কম্বাইন্ডলি, কিন্তু আপনারাই আবার কম্বাইন্ড হচ্ছেন না কেন? যে আপনারা একটা আলাদা এন্টিটি, আপনারা প্রজাতন্ত্রের কর্মচারী। যে পলিটিক্যাল সরকার ক্ষমতায় আছে সে চাইলে যে কোনো কিছু আপনাদেরকে দিয়ে করাতে পারে না। অন্তর্বর্তী সরকার জন আকাঙ্ক্ষার মধ্যে দিয়ে জুলাই সনদের ভিত্তিতে একটি নির্বাচন দেবে বলে আশা প্রকাশ করেছেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। রোববার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে আলোচনা সভায় তিনি বলেন, উন্নয়ন কর্মকাণ্ড দুর্নীতিমুক্ত না হলে তা দীর্ঘস্থায়ী হবে না। সরকার জন আকাঙ্ক্ষাকে সামনে রেখে একটি সুন্দর গ্রহণযোগ্য নির্বাচনের জন্য জাতীয় সনদ যেটা বলা হচ্ছে ঐকমত্য কমিশনের সুপারিশমালার ভিত্তিতে সেটা চূড়ান্ত করবে, আইনি ভিত্তি দিবে, তার আলোকে নির্বাচন করবে। তাহলে একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা গণতান্ত্রিক সরকার পাবো ইনশাআল্লাহ। শুধুমাত্র কক্সবাজারের ঘটনা নয়, প্রতিনিয়ত এনসিপির শীর্ষ নেতারা মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে বলে অভিযোগ করেছেন জাতীয় যুবশক্তির আহ্বায়ক তরিকুল ইসলাম। রোববার বিকেলে রাজধানীর বাংলা মোটরে জাতীয় যুবশক্তির কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি বলেন, বিভিন্ন রাজনৈতিক পক্ষ তরুণ নেতৃত্বকে মেনে নিতে পারছে না বলে তাদের বিরুদ্ধে চক্রান্ত চলছে। গণঅভ্যুত্থানে যারা সম্মুখসারে যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তাদেরকে বিতর্কিত করার জন্য এমন কোনো শক্তি নাই যে আজকে তাদেরকে বিতর্কিত করার জন্য চেষ্টা তারা অব্যাহত রাখছে না। এবং আমরা দেখতে পাচ্ছি যে তরুণরা যখনই কিছু একটা করছে বা এনসিপি রিলেটেড যখনই কিছু একটা আসছে সেটা কিন্তু খবরের পাতার মধ্যে 7 দিন ধরে কিন্তু সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি। কিন্তু অন্যান্য ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে অন্যান্য অনেক কিছুই কিন্তু অনেক
গ্র্যাভিটিফুল বা অনেক গুরুতর অনেক কিছু হয়ে যাচ্ছে, কিন্তু সেগুলো কিন্তু কখনো মিডিয়ার মধ্যে আসছে না। খুলনায় গল্লামারী মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয় দখল করে শহীদ মীর মুগ্ধ হল ঘোষণা করেছে খুলনা বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী। রোববার দুপুরে মিছিল নিয়ে মৎস্য বীজ উৎপাদন খামারের কার্যালয়ে জড়ো হন তারা। সেখানে সংক্ষিপ্ত সমাবেশ শেষে কর্মচারীদের 10 মিনিটের সময়সীমা বেঁধে দিয়ে কার্যালয় থেকে বের হয়ে যেতে বলেন শিক্ষার্থীরা। এ সময় তারা দাবি করেন ক্যাম্পাসের সামনের সীমানার বাইরে অবস্থিত 10 একরের বেশি আয়তনের খামারটি বিশ্ববিদ্যালয়ের আবাসন সংকট নিরসন, গবেষণাগার সম্প্রসারণ ও অবকাঠামোগত উন্নয়নে বড় বাধা। বর্তমানে খুবই শিক্ষার্থী 7,000 ছাড়ালেও হল রয়েছে মাত্র 5টি। এতে মাত্র 30% শিক্ষার্থী আবাসন সুবিধা পাচ্ছেন। এ সময় কার্যালয়ের মূল ভবনে টানিয়ে দেওয়া হয় শহীদ মীর মুগ্ধ হল লেখা ব্যানার। এটিকে দখলের কারণে সরকারি সম্পদ ক্ষতিগ্রস্ত হয়েছে বলে দাবি করেছে মৎস্য বীজ উৎপাদন খামার কর্তৃপক্ষ। নরসিংদীর একটি বেসরকারি হাসপাতাল থেকে একদিন বয়সী নবজাতক চুরির অভিযোগ উঠেছে। রোববার দুপুরে পৌর এলাকার ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে। স্বজনরা জানায় শিবপুর এলাকার শরীফ মিয়ার স্ত্রী মিথিলা শনিবার বিকেলে ন্যাশনাল হেলথ কেয়ার হাসপাতালে ছেলে সন্তান প্রসব করেন। রোববার বিকেলে কেবিনে বাচ্চাটিকে রেখে ওয়াশরুমে যায় শিশুটির নানি। এরপর থেকে নিখোঁজ হয় শিশুটি। স্বজনদের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষের গাফিলতি এবং অসচেতনতার কারণে চুরির ঘটনা ঘটেছে। এদিকে হাসপাতাল কর্তৃপক্ষ জানায় পরিবারের উপস্থিতিতেই চুরি হয়েছে বাচ্চাটি। অন্যদিকে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে দেখা যায় বোরখা পরা এক নারী আঁচলের নিচে কিছু একটা নিয়ে বের হচ্ছেন। নবজাতকটিকে উদ্ধারের চেষ্টা চালাচ্ছে পুলিশ। সিসিটিভি ফুটেজে পর্যালোচনা করে দেখলাম যে বাচ্চাটা যে নিয়ে গেল, যে বাচ্চা যে চুরি করে নিয়ে গেল, সে নাকি 11:30টার দিকে 11:30 বা 11:40 সামথিং এরকম সময়ে আসছে। আসার পরে তারা ওই ইয়ের সাথে বাচ্চার পরিবারের সাথে পুরোপুরি অ্যাডজাস্ট হয়ে গেছে, মিলে গেছে। তো মিলে যাওয়ার পরে ওই মহিলাই তারে কোলে নিতেছে, তারে এখানে যাচ্ছে ওখানে যাচ্ছে এই করতেছে। আর সেই সুযোগে মানে ঘন্টা দুয়েক পরে সেই সুযোগে কাউকে না বইলা সে নিচে নিয়ে চলে গেছে। আইনগতভাবে অবশ্যই বাচ্চার উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা থাকবে। গাজীপুরের সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে হত্যায় জড়িতদের বিচারের দাবিতে মানববন্ধন করেছে নরসিংদীর সাংবাদিকরা। রোববার সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে দ্বিতীয় দিনের মতো মানববন্ধন করেন সাংবাদিকরা। এ সময় গাজীপুরের ঘটনায় উদ্বেগ জানিয়ে সাংবাদিকদের নিরাপত্তার দাবি জানানো হয়। এর আগেও সেসব সাংবাদিক নিপীড়ন ও হত্যার শিকার হয়েছে, সেগুলোর বিচারেরও হয়নি বলে অভিযোগ করেন বক্তারা। এ সময় গণমাধ্যম সংস্কার কমিশন নিয়ে আলোচনা করেন মানববন্ধনকারীরা। এছাড়া সাংবাদিকদের নিরাপত্তা চেয়ে মানববন্ধন করেন জেলার বিভিন্ন উপজেলার সাংবাদিকরা। বাদীর অনুপস্থিতি ও এক আসামির ঠিকানা ভুল থাকায় চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা মামলায় চার্জশিটের শুনানির দিন 25 আগস্ট তারিখ ধার্য করেছেন আদালত। রোববার চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট 6ষ্ঠ আদালতের বিচারক SM আলাউদ্দিন এই আদেশ দেন। বাদীপক্ষের আইনজীবী জানায় চাঞ্চল্যকর এই মামলার বাদী ও নিহতের পিতা বয়স্কজনিত কারণে অসুস্থ থাকায় আদালতে উপস্থিত হতে পারেননি। পরে আদালত বাদীর বরাবর উপস্থিতির জন্য সমন জারি করেন এবং আগামী 25 আগস্ট বাদীর উপস্থিতি নিশ্চিতে শুনানির দিন ধার্য করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা দাখিল করা চার্জশিট অনুযায়ী এজাহারভুক্ত ও তদন্তে প্রাপ্ত মোট আসামি 42 জন। এর মধ্যে এজাহারভুক্ত 3 জন ও তদন্তে প্রাপ্ত 1 জনকে অব্যাহতির সুপারিশ করেছে তদন্তকারী কর্মকর্তা। বর্তমানে চিন্ময় কৃষ্ণ দাস সহ গ্রেপ্তার রয়েছেন 20 জন আর পলাতক রয়েছেন 18 জন। কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের ইসলামিক কমপ্লেক্সের কাজ দ্রুতই শুরু হবে বলে জানিয়েছেন ধর্মোপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। রোববার দুপুরে কিশোরগঞ্জের পাগলা মসজিদ পরিদর্শন শেষে কথা বলেন তিনি। এ সময় মসজিদের ফান্ডে বর্তমানে 90 কোটিরও বেশি টাকা রয়েছে বলে জানান তিনি। এর আগে নির্মাণাধীন জেলা মডেল মসজিদ ও ইসলামিক
সাংস্কৃতিক কেন্দ্র পরিদর্শন করেন ধর্ম উপদেষ্টা। পরে পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সে মতবিনিময় সভায় অংশ নেন। এ সময় মসজিদ ও মাদ্রাসার নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি আলোচনায় উঠে আসে। সভায় জেলা প্রশাসন ও কমিটির মসজিদ কমিটির সদস্যরা সেখানে উপস্থিত ছিলেন। বর্তমান আধুনিক তুরস্কে বসফরাস প্রণালীর পাশে যে মসজিদগুলো আছে দৃষ্টিনন্দন মাল্টিপারপাস, ওইটার আদলে পাগলা মসজিদ কেন্দ্রিক একটা ইসলামিক কমপ্লেক্স গড়ে তোলা হবে। এই মুহূর্তে পাগলা মসজিদের অ্যাকাউন্টে 90,64,00,00,000 টাকা জমা আছে এবং 12 সদস্যীয় বিশিষ্ট কমিটি জেলা প্রশাসক মহোদয়ের নেতৃত্বে ওনারা কাজ করে যাচ্ছেন। নানান কর্মসূচির মধ্যে দিয়ে নড়াইলে বিশ্ববরেণ্য চিত্রশিল্পী SM সুলতানের 101তম জন্মবার্ষিকী পালন হয়েছে। SM সুলতান ফাউন্ডেশন ও জেলা প্রশাসনের আয়োজনে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। 101তম জন্মবার্ষিকী উপলক্ষে সকালে শিল্পীর বাসভবন জেলার মাসিম দিয়ায় ছিল নানান আয়োজন। জেলা প্রশাসক SM সুলতান ফাউন্ডেশন, প্রেস ক্লাব সহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে শিল্পীরা কবরে দেওয়া হয় শ্রদ্ধাঞ্জলি। এ সময় নড়াইলের জেলা প্রশাসক, অতিরিক্ত জেলা প্রশাসক, প্রেস ক্লাবের সদস্য ছাড়াও শিল্পীর অনুরাগীরা উপস্থিত ছিলেন। বিশ্ববরেণ্য চিত্রশিল্পী জনাব SM সুলতানের জন্মবার্ষিকী। এদিনে আমরা প্রতিবারের ন্যায় এবারও আমাদের সকালবেলা কোরআন খতমের মধ্যে দিয়ে আমাদের দিনটি শুরু হয়েছে। সকালে কোরআন খতম করা হয়েছে, ওনার আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে এবং এরপর তার সমাধিতে আমাদের শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়েছে। অতঃপর তার জন্য এ পর্যায়ে দোয়া মাহফিলের আয়োজন ছিল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাজ্যে নিষিদ্ধ ফিলিস্তিনপন্থী সংগঠনের পক্ষে বিক্ষোভ চলাকালে 450-র বেশি সমর্থককে আটক করেছে পুলিশ। এছাড়াও পুলিশের উপর হামলার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আরও 7 জনকে। প্যালেস্টাইন অ্যাকশন নামের এই সংগঠন নিষিদ্ধ করার প্রতিবাদে শনিবার লন্ডনের ওয়েস্টমিনিস্টারের পার্লামেন্টে বিক্ষোভ করেন সংগঠনের সমর্থকরা। পুলিশের দাবি, বিক্ষোভের সময় নিষিদ্ধ সংগঠনের নাম লেখা প্ল্যাকার্ড বহনের অপরাধে বিক্ষোভকারীদের আটক করা হয়েছে। যুক্তরাজ্যের সন্ত্রাসবিরোধী আইন অনুসারে নিষিদ্ধ এই সংগঠনের সদস্য হলে কিংবা এর পক্ষে সমর্থন আদায়ের চেষ্টা করলে সর্বোচ্চ 14 বছরের সাজা হতে পারে। ইসরায়েলের প্রতি যুক্তরাজ্যের সমর্থনের প্রতিবাদে প্যালেস্টাইনের অ্যাকশনের কিছু সদস্য রয়্যাল এয়ারফোর্সের একটি ঘাঁটিতে অনুপ্রবেশ করে কিছু উড়োজাহাজের ক্ষয়ক্ষতি করেছিলেন। ইউক্রেনে শান্তি প্রতিষ্ঠায় শুক্রবার আলাক্সায় পুতিন ও জেলেনস্কির সঙ্গে নিয়ে ত্রিপক্ষীয় বৈঠকে আপত্তি নেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে হোয়াইট হাউস। এর আগে হাইভোল্টেজ এই বৈঠকে ইউক্রেনীয় প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কির উপস্থিতি না থাকার আপত্তি জানায় ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো। যৌথ এক বিবৃতিতে একথা জানায় যুক্তরাজ্য, ফ্রান্স, ইতালি, জার্মানি, পোল্যান্ড, ফিনল্যান্ড এবং ইউরোপীয় ইউনিয়ন কমিশনের নেতারা। এছাড়া পরিস্থিতি যাই হোক ইউক্রেনের পাশে রয়েছে বলেও তারা কিয়েভকে আশ্বস্ত করেন। মূলত ইইউ নেতাদের দাবি মুখে যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত, যদিও মস্কো ও কিয়েভের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। ট্রাম্প পুতিন বৈঠকের তারিখ ঘোষণার ঠিক একদিন পর ইউরোপীয় নেতারা বলছেন ইউক্রেনকে ছাড়া শান্তি আলোচনা সম্ভব নয়। এ নিয়ে একটি সম্মিলিত বিবৃতি দিয়েছে যুক্তরাজ্য, ফ্রান্স, জার্মানি, ইতালি, পোল্যান্ড, ফিনল্যান্ডের রাষ্ট্রপ্রধান সহ ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট। বিবৃতিতে বলা হচ্ছে, মস্কো কিয়েভের মধ্যে অস্ত্রবিরতি ও সহিংসতা বন্ধের বিষয়ে আলোচনা বা সমঝোতা হতে পারে, যেখানে ভূখণ্ড ভাগাভাগির প্রশ্ন নেই, কিন্তু মূল অংশীজন ইউক্রেনকে বাদ দিয়ে কোনো কূটনৈতিক সমাধান সম্ভব নয় বলে বিবৃতিতে উল্লেখ করা হয়েছে। আগামী 15ই আগস্ট ইউক্রেন ইস্যুতে ট্রাম্প পুতিন বৈঠক অনুষ্ঠিত হবে, এমন ঘোষণা আসার একদিন পর এই বিবৃতি দিলেন ইউরোপীয় নেতারা।
ভারতের রাজধানী দিল্লিতে এবার নতুন শোরুম চালু করল বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা। এর আগে মুম্বাই শহরে শোরুম চালুর মাধ্যমে ভারতের বাজারে প্রবেশ করে টেসলা। বিশ্বের তৃতীয় বৃহত্তর গাড়ির বাজার ভারত, তবে বৈদ্যুতিক যানবাহনের সংখ্যা খুবই কম। তবে সেখানে বাজার তৈরির পরিকল্পনা হাতে নিয়েছে ইলন মাস্কের এই প্রতিষ্ঠান। যদিও চার্জিং পয়েন্ট এবং বৈদ্যুতিক গাড়ির চাহিদা নিয়ে উদ্বেগের মধ্যে আছে দেশটির বাসিন্দারা। সোমবার ভারতের দ্বিতীয় শোরুম খুলতে যাচ্ছে টেসলা। গেল জুলাই মাসে কোম্পানিতে তাদের নতুন শোরুম চালু করে মুম্বাইয়ে। ভারতে বিক্রির জন্য তৈরি ওয়াই মডেলের গাড়ির মূল্য প্রায় $৬৯,৭৭০। ত্রিদেশীয় যুব ওডিআই টুর্নামেন্টে দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব ১৯ দলকে ৩৩ রানে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দল। বল ব্যাটে নৈপুণ্য দেখিয়েছেন অলরাউন্ডার রিজন হোসেন। আগে ব্যাট করে ৫ উইকেটে ২৬৯ রান করে বাংলাদেশের যুবারা। জবাবে ২৩৬ রানে সবকটি উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। কালাম সিদ্দিকের ব্যাট থেকে আসে ৬৫ রান। ৯৬ বলে ৯৫ রানে ক্যামিও উপহার দেন রিজান হোসেন। ১৭ রানের আক্ষেপ নিয়ে রান আউট হয়ে ফিরতে হয় এই অলরাউন্ডারকে। মোহাম্মদ আবদুল্লাহ করেন ২৯ বলে ৩৮ রান। জবাবে ব্যাটিংয়ে নেমে শুরুটা অবশ্য ভালোই করে দক্ষিণ আফ্রিকার দুই ওপেনার। ৫৯ রানের মাথায় প্রথম উইকেট হারায় প্রোটিয়ারা, আর ৭ রানের মাথায় ফেরেন আরেক ওপেনার। দলীয় ১১১ রানে আউট হন অধিনায়ক মোহাম্মদ বুলবুলাইয়া। এরপরেই সময়টা দাপট দেখায় বাংলাদেশের বোলাররা। ১৬৪ রানে প্রোটিয়া যুবারা হারায় ৭ উইকেট। শেষ দিকে বড় জুটি পেলেও জয়ের জন্য তা যথেষ্ট ছিল না। ৩৪ রান খরচায় ৫ উইকেট তুলে নেন রিজান হোসেন। ঘরের মাঠে আসন্ন নেদারল্যান্ড সিরিজ ও এশিয়া কাপকে সামনে রেখে চলতি মাসে ৬ তারিখ থেকে ফিটনেস ক্যাম্প শুরু করেছিল বিসিবি। রোববার হয়েছে ক্রিকেটারদের স্প্রিন্ট ও ১৬০০ মিটার দৌড়। জাতীয় স্টেডিয়ামে সকাল ৭টা থেকে শুরু হয় এই ফিটনেস টেস্ট। শুরুতে ৬০ থেকে ৭০ মিটার দূরত্বে স্প্রিন্ট টেস্ট দেন ক্রিকেটাররা। দ্বিতীয় ধাপে হয় ১৬০০ মিটার রানিং। ২ ধাপে বিভক্ত হয়ে দৌড়ে অংশ নেন প্রাথমিক স্কোয়াডে থাকা ক্রিকেটাররা। প্রথম রাউন্ডে সেরা টাইমিং করেন পেসার নাদির রানা। সবার পেছনে থেকে দৌড় শেষ করেন মুস্তাফিজ ও হাসান মাসুদ। দ্বিতীয় রাউন্ডে সবার আগে ১৬০০ মিটার বাধা অতিক্রম করেন তানজিম সাকিব। সাকিবের পেছনে ছিলেন দীপু ও ইমন। এই ধাপে সবচেয়ে পিছিয়ে থেকে দৌড় শেষ করেন তানভীর ইসলাম, শামীম পাটোয়ারি ও তাসকিন আহমেদ। শেষ করছি এখন চারদিকের আয়োজন। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.com, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon এবং ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/c/ekhon tv।